আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসলাম পোল্যান্ডের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার কাছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে, সেই প্রশ্নের কিছু উত্তরও দিয়ে থাকবো এবং পাশাপাশি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো একটি ফেক ওয়ার্ক পারমিট। তো পোল্যান্ড থেকে অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট নিচ্ছে বা বিভিন্ন এজেন্সি থেকে অথবা পোল্যান্ডে বসবাসরত এরকমও কিছু লোক আছে যাদেরকে হচ্ছে আপনার হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে বাংলাদেশি ভাই ব্রাদারদের। তো বিশেষ করে হচ্ছে আপনারা যখনই পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিবেন অবশ্যই এটা সত্যতা এবং যাচাই করে তারপরে হচ্ছে সামনের দিকে আগাবেন। তা না হলে কিন্তু বড় সমস্যার সম্মুখীন হবেন। আর বিশেষ করে বাংলাদেশের বিশেষ করে দেখতে পাচ্ছি কিছু বাটপার বা সিটার যারা রয়েছে বাংলাদেশি বা বিভিন্ন এজেন্সি রয়েছে তারা হচ্ছে আপনার ফেক পারমিট দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা ইন্ডিয়াতে এম্বাসি ফেস করাবে না। কেন করাবে না? কারণ ইন্ডিয়াতে তো এম্বাসি ফেস করাতে হলে অবশ্যই আপনাকে ই-কনসুলেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি ওয়ার্ক পারমিটটা ফেক হয় তাহলে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পসিবিলিটি আপনার থাকবে না এবং নেওয়া সম্ভব না। রিজেকশন চলে আসবে এম্বাসি থেকে। এজন্য হচ্ছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে আপনার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরে নিয়ে গিয়ে এম্বাসি ফেস করাবে। কাউকে থাইল্যান্ড নিয়ে যাবে, কাউকে নেপালে নিয়ে যাবে। এরকমভাবে মানুষকে প্রতারিত করার জন্য বিভিন্ন পদের হচ্ছে প্রতারণার জন্য বিভিন্ন কৌশল তারা বেছে নিচ্ছে। আমরা এটা দেখতে পেয়েছি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে বা অনেক মানুষের সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন বাংলাদেশী যেই অ্যাপ্লিক্যান্ট গুলো আছে বা বাংলাদেশে যারা বসবাসরত অবস্থান এখনো আছেন, যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন, ওয়ার্ক পারমিটটা হচ্ছে ডি ক্যাটেগরির একটা ওয়ার্ক ভিসা। এই ভিসায় যদি আপনি অবশ্যই আসতে চান পোল্যান্ডে, তখন কিন্তু আপনাকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। অন্য দেশে কিন্তু আপনার জন্য সাবমিট করার কোনো ধরনের অনুমতি নেই আপনার পোল্যান্ড এম্বাসির। শুধুমাত্র হচ্ছে বাংলাদেশীদের জন্য ইন্ডিয়াতে। এখন আসি, যদি আপনারা অন্য দেশে রেসিডেন্ট পারমিট থাকে, যেমন আপনি সিঙ্গাপুরে যাবেন। সিঙ্গাপুরে যদি আপনার ১৮০ দিনের উপরে ভিসা থাকে, ওয়ার্ক ভিসা, অথবা আপনার হচ্ছে যদি ওই দেশের রেসিডেন্ট পারমিট থাকে, যেমন সৌদি, কাতার, কুয়েত অথবা থাইল্যান্ড, নেপাল, ভুটান যেইখানেই বলেন। তবে আমি ওই দেশের হচ্ছে আপনাকে যেখানে পোল্যান্ড এম্বাসি আছে ওই দেশের হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা থাকতে হবে অথবা আপনার কিন্তু রেসিডেন্ট পারমিট থাকতে হবে। অন্যথায় আপনাকে কিন্তু ওইখানে ফাইল জমা করতে পারবে না। এরা হচ্ছে এক ধরনের চক্র রয়েছে। তারা কি করে আপনার বাংলাদেশ থেকে মানুষকে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ দেখিয়ে যে আপনাকে নেপালে নিয়ে ভিসা করা হবে। যদি নেপালে নিয়ে ভিসাই করা হতো তাহলে নেপালের লোক কেন ইন্ডিয়াতে আসবে? এই প্রশ্নের উত্তর কি সে দিতে পারবে? আদৌ দিতে পারবে না। কারণ হচ্ছে নেপালে যারা বসবাসরত বা নেপালের যে সিটিজেনশিপ আছে তারা কিন্তু ওয়ার্ক ভিসার জন্য ইন্ডিয়াতে ফাইল জমা করে। তো এদের ফাঁদে আপনারা পাড়া দিবেন না। আবার হচ্ছে অনেকেই কিন্তু দেখবেন হচ্ছে থাইল্যান্ডে আপনাকে নিয়ে যাবে। কারণ থাইল্যান্ডে এভেইলেবল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, ওখানে ডেটগুলা ছাড়ে। আপনি চুজ করে আপনি ডেট নিতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু থাইল্যান্ডে যদি ওয়ার্ক ভিসা না থাকে ১৮০ দিনের উপরে অথবা রেসিডেন্ট পারমিট না থাকে তাহলে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন না। আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে এম্বাসি ফেস করার চিন্তা করেন, বিজনেস ভিসা নিয়ে চিন্তা করেন তাহলে কখনোই পারবেন না। আবার বাংলাদেশের অনেক এজেন্সি আছে তারা আপনাকে বলবে যে আপনার পাসপোর্ট এবং সব ডকুমেন্ট আমরা নিয়ে যাব ইন্ডিয়াতে, নিয়ে আমরা আপনাকে ভিসা করিয়ে দেব। তার মানে হচ্ছে আপনি প্রতারণার ফাঁদে পড়ে গেছেন। কারণ হচ্ছে আপনাকে এই পাসপোর্ট নিয়ে ইন্ডিয়াতে গিয়ে একটা স্টিকার বানিয়ে, ভিসার স্টিকার বানিয়ে আপনার হচ্ছে পাসপোর্টের মধ্যে সিল করে আপনাকে পাঠিয়ে দেবে। তো দেখা যাচ্ছে এই ভিসাটা কিন্তু অরিজিনাল না, ফেক ভিসা, এবং আপনি যখন ম্যান পাওয়ার করতে যাবেন তখন কিন্তু আপনার এই ম্যান পাওয়ার হবে না। এবং আরো অনেক প্রতারণার চক্র কিন্তু এখন বের হয়েছে, আমরা দেখতে পেয়েছি। তারা হচ্ছে আপনার ফেক ওয়ার্ক পারমিট দিয়ে অরিজিনাল ভিসা করতেছে। অরিজিনাল ভিসা কেমন? ধরেন স্টিকার তারা করতেছে, দেখাচ্ছে মানুষকে যে এটা অরিজিনাল ভিসা। আসলে আদৌ কিন্তু এটা অরিজিনাল ভিসা না। তো পোল্যান্ডে আসার জন্য অবশ্যই যাচাই বাছাই করে ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করে তারপরে হচ্ছে সামনের দিকে আগাবেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটি ফেক ওয়ার্ক পারমিট। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এই পারমিটটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই পারমিটটা দেখতে কিন্তু হুবহু অরিজিনাল পারমিটের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এই পারমিটটা ফেক পারমিট। তো আমরা কিভাবে বুঝি এই ওয়ার্ক পারমিটটা ফেক পারমিট, সেটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বলে দিচ্ছি। অনেকে আমাদেরকে পারমিট প্রেরণ করে থাকে। আমি প্রত্যেকের পারমিটগুলোই হচ্ছে পর্যায়ক্রমে চেক করে থাকি এবং অনলাইনে ভিডিও করে থাকি। তো প্রথমে আসি আমরা হচ্ছে এই পারমিটটি নিয়ে, যে কোনথায় এই পারমিটটি দেখার পরে আমরা বুঝতে পারলাম আসলে এই পারমিটটি ফেক পারমিট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এইখানে একটা আহ, এইখানে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা ভার্সা বা দিনাই, এই লেখাটা সাধারণত পারমিটে এরকম থাকে না। যদি আমরা
সাধারণত যখন আমরা কোনো পারমিট দেখে থাকি সেই পারমিটটা আপনারা দেখবেন এই লেখাটা সাধারণত এই যে ডান পাশে এইখানে থাকে, এইখানে কিন্তু এই লেখাটা থাকে না। এই লেখাটা হচ্ছে সে এডিট করছে একটা পারমিট থেকে। যখন একটা পিডিএফ ফাইল থাকে সেই পিডিএফ ফাইলটাকে যখন ওয়ার্ডে কনভার্ট করা হয় তখন কিন্তু লেখাগুলো এলোমেলো বা ভেঙে ভেঙে চুরে যায়, যার কারণে হচ্ছে সেই লেখাটা কিন্তু সে ঠিক করতে পারেনি। এই লেখাটা থাকার কথা ছিল এই সামনের দিকে, কিন্তু সে নিয়ে এসছে এই দিকে। তারপরে জাজগুলো নিয়ে লেখা সেটাও ঠিক আছে, এখানে নাম্বারও তার স্ট্রাকচার ঠিক আছে, এখানে তেমন কোনো সমস্যা নেই। এবং উপরে যে আইডেন্টিফিকেটর নাম্বার আছে সেটাও কিন্তু সে ঠিকই রেখেছে, এইখানে কোনো পরিবর্তন করেনি। কিন্তু এই লেখাটা কখনোই এই বাম পাশে আসবে না, এটা ডান পাশেই থাকবে। আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। নিচের দিকে আমরা যাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির নামটা এখানে হচ্ছে লেখছে রাফসান ইন্টারন্যাশনাল। তো পোল্যান্ডের যে সকল কোম্পানিগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত এইরকম হয় না, কেননা এইখানে হচ্ছে আপনার বিশেষ করে দেখবেন হচ্ছে যদি পার্সোনাল কোনো কোম্পানি থাকে সেটা পার্সোনালভাবে থাকবে, এবং এইখানে যে সে লেখাটা লিখছে এই লেখাটা সাধারণত এইরকম থাকে না, এটা বোল্ড আকারে এবং মোটা অক্ষরে এই যে লাইনগুলো থাকে এই লাইনটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার বোল্ড আকারে থাকবে, এটা কখনোই নর্মাল স্টাইলে থাকবে না। ওনার লেখাগুলো সবই কিন্তু নর্মাল স্টাইলে করা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এখানে একটা পাসপোর্ট নাম্বারও এন্ট্রি করা হয়েছে, নিচের দিক দিয়ে ওনার হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম এবং হচ্ছে পাসপোর্ট নাম্বার এন্ট্রি করা হয়েছে। কিন্তু পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে নাম এটা এন্ট্রি হবে শুধুমাত্র 2026 সালের মার্চ মাসের পরের পারমিটগুলো, আগের পারমিট হবে না। কিন্তু ওনার পারমিটটা কিন্তু আপনার 2025 সালের পারমিট। তাহলে সে কিভাবে এটা আপনার দিল? দেওয়ার কোনো সিস্টেম নেই, তারপরেও সে এটা ফেক পারমিট দিয়েছে। তো আমরা এইখানে কথা আর না বাড়িয়ে চলে যাব হচ্ছে নিচের দিকে। দেখেন এইখানে নিচে থাকবে আপনার হচ্ছে যে এই সিস্টেমটা থাকে, এখানে একবার লাস্টে থাকে হচ্ছে আপনার পারমিটটার মেয়াদ কত থেকে কত তারিখ পর্যন্ত। কিন্তু উনি হচ্ছে দেখেন 4269 জলতি দিয়ে একটা বেতন দেখাইছে, এটা সাধারণত হবে আপনার প্রথম পৃষ্ঠার মধ্যে এবং মাঝ বরাবর লেখাটা থাকবে। কিন্তু উনি এডিট করছে, এডিট করার পরও উনি ঠিক করতে পারেনি। আসলে বাটপাড়ির একটা সিটারি যারা করে তারা কিন্তু আসলে অনেক অভিজ্ঞ হয়, কিন্তু উনি নতুন বাটপার, এই জন্য হচ্ছে হয়তো এতটা অভিজ্ঞ না, যার কারণে হচ্ছে এইরকম চেঞ্জ করেছে। তো আমরা একটু নিচের দিকে যদি আমরা যাই তখন আমরা দেখতে পাবো যে আসলে এই পারমিটের যে সিস্টেম বা ক্যাটাগরি সে করেছে সেটা কিন্তু আসলে 2026-এর স্টাইলে করেছে, কিন্তু দিয়েছে 2025-এর পারমিট। তো এই বিষয়গুলো আসলে আমরা জানতে পারি কিভাবে? আমরা যখন সাধারণত কাজগুলো করে থাকি তখনই কিন্তু আমরা জানি। এবং উনি দেখেন পারমিটের টাকার অ্যামাউন্ট মানে কত জলতি দিয়ে সে পারমিটটা গভর্নমেন্ট ফি দিয়েছে সেটা হচ্ছে 1000 জলতি লিখছে। আসলে পোল্যান্ডের গভর্নমেন্ট ফি হচ্ছে 500 জলতি, এটা কখনোই 1000 জলতি হবে না। উনি এটা একটা ভুল করেছে। তো এইরকমভাবে মানুষকে প্রতারিত করছে বিভিন্ন ধরনের এজেন্সি। আপনারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নেওয়ার আগে অবশ্যই সতর্ক হবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে, আর যদি করে দিবেন আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।